কালের কণ্ঠে বিলীন হয়ে যাওয়া এক শহর, যেখানে প্রতিটি দেয়ালে, প্রতিটি জানালা আজও ফিসফিসিয়ে বলে যায় এক হারানো গল্পের ইতিহাস। বণিকের কাফেলা, রথের ঘণ্টা, যা গলিতে গলিতে ভেসে থাকতো তার সুর, ভাসত সেই অতীতের ভুলে যাওয়া সভ্যতার কমলহীন প্রতিটা ধনীর শহর পানাম নগর। তাহলে চলুন বন্ধুরা, ঘুরে দেখি সেই ইতিহাস ঘেরা পানাম নগর। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সেই 1500 শতকের ঈসা খানের হারানো রাজধানী পানাম সিটিতে। সেই পানাম সিটিতে কিছু পুরাতন ঘরবাড়ি আছে, সেটা দেখলে আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন যাই সেই পানাম সিটিতে ঘুরে আসি। প্রাচীন বাংলার রাজধানী পানাম নগর যাওয়ার জন্য যখন আমি ঢাকার গুলিস্তানে পৌঁছালাম, তখন ঘড়িতে বেলা 12:30 বাজে। গুলিস্তান থেকে প্রতি আধা ঘন্টা পর পর সোনারগাঁও উদ্দেশ্যে ছেড়ে যায় স্বদেশ ট্রাভেল, দোয়েল সহ বেশ কয়েকটি কোম্পানির বাস। তাই আমি দেরি না করে 65 টাকা দিয়ে স্বদেশ পরিবহনের নন এসি বাসের টিকিট কিনে উঠে পড়লাম। বন্ধুরা, কিছু দূর যেতেই বাসের জানালা দিয়ে দেখে নিলাম রাষ্ট্রপতির বাসভবনটি। উঁচু ভবনের ঘরবাড়ি থেকে শুরু করে নিচু ভবনের ঘরবাড়ি চলার পথে সবই দেখে নিলাম। ফ্লাইওভার গুলো যেমন ভ্রমণে ঢাকা যানজটের সহায়ক হয়, তেমনি হয়েছে ভিন্নতা। ঢাকা থেকে সোনারগাঁওর দূরত্ব মাত্র 30 কিলোমিটার, সেই হিসেবে 65 টাকা ভাড়া ঠিক আছে, কারণ এই পথে গাড়ির টোল দিতে হয় সরকারকে। গাড়ির টোল দেওয়ার পরে বাসটি আবার যাত্রা শুরু করলো গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যে বাসটি উঠে পড়লো কাশপুর ব্রিজের ওপরে। এই ব্রিজের ওপরে ওঠার সময় দেখতে পাবেন শীতলক্ষ্যা নদীর এক মনোমুগ্ধকর সৌন্দর্যের দৃশ্য। আরো দেখতে পাবেন অজস্র জলবাহী অসংখ্য জাহাজ। অনেক ভিড় অতিক্রম করে ছুটতে শুরু করলো আবার বাসটি। বন্ধুরা, কখন যে সেই ঈসা খান 1500 শতকের আগের যেই ঢাকার মতো রাজধানী ছিল এই পানাম নগর, সেখানে কখন পৌঁছাবো এই আকুতি এখনো মনের মধ্যে রয়ে গেছে। আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, ততই মনে করেন যে মনের মধ্যে আকুতি রয়ে যাচ্ছে। যেহেতু লোকাল বাস, সেহেতু বাসটি যেতে যেতে যাত্রী উঠাচ্ছে এবং নামাচ্ছে। রাস্তায় যদিও যানজট থাকে, তারপরেও স্বল্প দূরত্বের পথ, তাই বিরক্ত লাগবে না ততটা। চলার পথে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে পারবেন কিছুটা। বন্ধুরা, পানাম নগর যেতে হলে স্বদেশ ট্রাভেল নন এসি পরিবহনের ভাড়া 65 টাকা ও এসি পরিবহনের ভাড়া 100 টাকা। ঢাকা থেকে সোনারগাঁও পথে যাওয়ার সময় রাস্তার দুই পাশের মনোমুগ্ধকর সৌন্দর্যের দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম মোগরা বাস স্ট্যান্ডে বুঝতেই পারলাম না। কত ভাড়া? বন্ধুরা, এই মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত অটোরিকশা অথবা সিএনজি দিয়ে আসতে পারেন এই পানাম নগরীতে। এই পানাম নগরের মূল গেট থেকে দেখতে পাবেন হারিয়ে যাওয়া অদম্য ইতিহাসের দালান কোঠা, যা এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম সেই 1500 শতকের ঈসা খান আমলের সেই রাজধানী পানাম সিটি। এই বিল্ডিং গুলো দেখবো, ঘুরবো ফিরবো এবং আপনাদের কাছে দেখাবো। বন্ধুরা, এই পানাম নগর কিবারে বন্ধ থাকে তা একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, ফাইনালি সেই ঈসা খান পুরাতন রাজধানী পানাম সিটি ভিতরে ঢুকবো,
ঢোকার জন্য টিকিট কাটলাম। টিকিটের মূল্য মাত্র 20 টাকা। এই পানাম নগরের ইতিহাস সংক্ষিপ্ত আকারে ইট, বালি ও সিমেন্ট দিয়ে তুলে ধরেছেন এখানকার কর্তৃপক্ষ। বন্ধুরা, আপনারা দেখছেন আমার পিছনে সেই ধ্বংসাত্মক পুরাতন বিল্ডিং পড়ে আছে। সেই ঈশা খাঁর আমলে এই বিল্ডিংগুলা কতই না জাঁকজমক ছিল। বন্ধুরা, হারিয়ে যাওয়া নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম কল্পনার জগতের অতল তলে। সে কি অদ্ভুত বাস্তবতা যা মানতে মানুষ বাধ্য। যে শহরে একসময় ধনী গরিবের বসবাস, সে শহর আজ কালের বিবর্তনে নিঃস্ব। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রহস্যে ঘটে যাওয়া পথে, যেখানে ইতিহাস সময়ের সাথে সাথে মুছে গেছে এক একটি গল্প এবং সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া এক শহরে, যেখানে বণিকের কাফেলা বাজত, রথের ঘন্টা গলিতে গলিতে ভেসে থাকত তার সুর। কিন্তু আজ সেই নগরী নিস্তব্ধ, শুধু পুরনো ভবনের ফাঁকে ফাঁকে ভেসে আসে সেই অতীতের নিঃশ্বাস, এক ভুলে যাওয়ার সভ্যতা, কমলহীন প্রতিধ্বনি। যে বণিকেরা কারি কারি টাকা দিয়ে গড়েছিলেন অট্টালিকা, তারা কি জানতেন একসময় হারিয়ে যাবে সবকিছু? বন্ধুরা, চলুন আগে জেনে নেই পানাম নগরের মূল ইতিহাস। 1500 শতকের ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীর পথে। বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মসৃণ। শীতলক্ষ্যা ও মেঘনার ঘাটে প্রতিদিন ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় উপনিবেশক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগর। পরবর্তীতে এই পানাম নগর পোশাক বাণিজ্যরা এই স্থান দখল করে নেয়। ইংরেজদের নীল বাণিজ্যের কারণে ইংরেজরা এখানে বসেছিলেন নীল বাণিজ্যের কেন্দ্র। সোনারগাঁয়ে প্রাচীন শহর ছিল এই পানাম। এই শহরে উপনিবেশক ধাঁচের দোতলা ও একতলা বাড়ি রয়েছে প্রচুর। হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগর। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের অধিকারের পরে সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগের স্থাপিত হয়। বাংলার 12 ভূঁইয়াদের রাজাদের মধ্যে অন্যতম ঈশা খাঁর পদচারণ ছিল এই নগরীতে। এই নগরীকে সমৃদ্ধ করেছিল রাজধানী সোনারগাঁওকে। এ কারণে ঈশা খাঁ প্রায় আসতেন এখানে। শুধু তাই না, দূর দূরান্ত থেকে রাজ অতিথিদের নিয়ে ঘুরে দেখাতেন এই নগরী। ইতিহাসে রয়েছে একবার পরশের বিখ্যাত কবি হাফিজকে এই পানাম নগর ঘুরে দেখার জন্য আমন্ত্রণ করেছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। কবি হাফিজ সেই আমন্ত্রণে খুশি হয়েছিলেন, কিন্তু তার অনেক বয়স বেড়ে যাওয়ায় এখানে তিনি আসতে পারেননি। তবে উনি খুশি হয়ে একটি কবিতা লিখেছিলেন এই পানাম নগরী নিয়ে। সেই কবিতা তিনি পাঠিয়ে দিয়েছিলেন সুলতানের কাছে। পরবর্তীতে সেই কবিতা পড়ার পর পরশের কয়েকজন পর্যটক এখানে এসেছিলেন এবং এই নগরীর সৌন্দর্য দেখে তারা বিমুগ্ধ হয়েছিলেন। পানামে টিকে থাকার মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 20টি ও দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত। তার উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর মধ্যে স্থাপত্য মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। প্রতিটি বাড়ির কারুকার্য, নির্মাতা ও উদ্ভাবনতা অবস্থায় ভরপুর। ভবনগুলোতে ইটের সঙ্গে ব্যবহৃত হয়েছে ঢালাই লোহার তৈরি ক্র্যাকেট ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল সাদা রঙের মোজাইক কারুকার্য। দেখেন বন্ধুরা, সেই 1500 শতকের আগের বিল্ডিং এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখেন, এই বিল্ডিং দেখলেই বোঝা যায় যে আগে
মানে আগেকার রাজারা কতটা প্রভাবশালী এবং রাজত্ব কায়েম করে গিয়েছে এই বাংলার জমিনে। দেখেন কালের বিবর্তনে আজকে ইটগুলো খুলে খুলে পড়ছে। তো বন্ধুরা আরো ওদিকে যাই, ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। আপনারা সবাই আমার সাথেই থাকেন। এই পানাম নগরীর বাড়িগুলোতে নকশা ও কারু কাস্টায়নের কাজ নিখুঁত। কাস্টারনের এই কাজ ইউরোপিয়ানের কাজের সাথে সমতুল্য। এছাড়া আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্তর্বাটি ও বহির্বাটি এই দুই ধরনের বিভক্ত। বেশিরভাগ বাড়ির চারিদিকে ভেড়াট বাড়ির ভিতরে আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীতে পানি সরবরাহের জন্য দুই পাশে দুটি খাল ও 5টি পুকুর আছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীতে জলবদ্ধতা রাখতে এর ভূমি খালের দিকে ঢালু করে রাখা হয়েছে। নগরীতে যাতায়াতের জন্য রয়েছে একটি মাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে রয়ে গেছে এপাশ আর ওপাশ। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়া রয়েছে মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ, বিচারালয়, পুরাতন জাদুঘর, আরো কত কি। বন্ধুরা এই রাজার বাড়ি দেখলে মনে হয় যে নিজেকে রাজা রাজা মনে হয়। দেখেন আগেরকার বাড়ি কতটা কাঠামো, কতটা মজবুত এবং টেকসই। দেখেন আসলে এই বাড়িগুলা এখনকার যুগে আর এই ধরনের বাড়ি কেউ করতে পারবে না। সেজন্য আগেরকার বাড়ি দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আরো ওই সাইডে কি আছে দেখি, চলুন। দেখেন বন্ধুরা এমন একটা সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়ে মনে করেন যে একটা মানুষ যাওয়াটাই খুব দুষ্কর। তো এই সুড়ঙ্গ দিয়ে কিভাবে আগের আমলের রাজারা এই দিক দিয়ে যাতায়াত করছেন আমার মাথায় ধরে না। দেখেন এই বিল্ডিং গুলা মনে করেন যে দেয়ালের আপনার মনে করেন যে কারুকার্য আসলে দেখার মতন। ঠিক আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে আমি দেখলাম এরকম কারুকার্য করা। বন্ধুরা পানাম সৃষ্টির ইতিহাস সম্পর্কে তো জানলেন, এখন জেনে নিন পানাম ধ্বংস হয়েছে কিভাবে। 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার সময় হিন্দু ব্যবসায়ীদের বসত ছিল লুটেরাদের লক্ষ্যবস্তু। ওই সময় লুটেররা দরজা জানলা পর্যন্ত লুটে নিয়ে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এখানকার বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমান এবং তখন থেকে জনহীন হয়ে পড়ে, আর জেগে ওঠা হয়নি এই পানাম নগর। এরপর সরকারিভাবে এই বাড়িঘরগুলোতে বসতবাড়ি গড়ার জন্য অনুমতি দেয় সরকার। এরপর
বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয়, পরে নবায়নও করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো অযত্নে অবহেলায় ক্ষয়ে ক্ষয়ে যেতে থাকে। এ নিয়ে বিস্তার সমালোচনার মুখে 2004 সাল থেকে ইজারা বাতিল করে দেওয়া হয়। অযত্নে আর অবহেলায় বাড়িগুলোতে শেওড়া ধরেছে, বাড়িগুলোর ভিতরে অবস্থা অনেকটা স্যাঁতসেঁতে ভাব ধরেছে। বন্ধুরা দেখেন, আগেরকার আমলে যে ছাদ বানাইতো, ছাদের যেই টেনের যেই পাতি আছে না, পাতি দিয়ে এবং ইট, সিমেন্ট এবং লোহা দেওয়ার পরে দুই সাইডে কাঠ দিয়ে মানে টাইট করে বাঁধা, যেন শত শত বছর গেলেও কোনো সমস্যা না হয়। দেখেন, সেটাই কিন্তু এখানে করে দেওয়া। তাই আজকে 1500 বছর পরে এই স্মৃতিটা এখনো পড়ে রয়েছে। এই নগরী দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। অবিশ্বাসী হলেও নগরীর হারিয়ে যাওয়া টিকে থাকা ঘরবাড়ি ঘুরে দেখেন তারা। এক সময়ের জৌলস অধিকারী নগরীর আজ এই অবস্থা, তা দেখে আর কিছু বলার থাকে না দর্শনার্থীদের। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় এই পানাম নগর। এই সংস্কৃতি থেকেও উপলব্ধি করা যায় এই নগরীর গুরুত্ব। বন্ধুরা, হারিয়ে যাওয়া নগরীতে এসে চোখ বন্ধ করলে শোনা যায় ঘোড়ার পায়ের দৌড়ানোর টগবগিয়ে শব্দ। সময়ের স্রোতে ক্ষয়ে ক্ষয়ে বিলীন হয়ে যাচ্ছে এই পানাম নগরী। তৎপরভাবে রক্ষণাবেক্ষণ না করলে আর কিছুদিন পর হয়তো আর কিছুই থাকবে না এই নগরীতে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যাবেন। দেখেন বন্ধুরা, আগেরকার আমলের মানুষ মনে হয় চিকন ছিল, নাই তো এই গলি দিয়ে কিভাবে মানুষ আসবে আমি সেটাই ভাবতেছি। দেখেন, এই গলি দিয়ে আপনারা কি আসতে পারবেন না যেতে পারবেন? হ্যাঁ, আমার তো মানে দুই সাইডের হাতই দুই দেয়ালে ঠেকে যাচ্ছে। দেখেন, আমি তো অনেক কষ্ট করে এটার ভিতর দিয়ে বের হলাম। তাহলে মনে হয় আগেরকার মানুষ অনেক চিকন ছিল। বন্ধুরা, পুরো পানাম সিটিটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখাইলাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস এবং দয়া করে শেয়ার করবেন। আর যদি মনে চায় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো অজানা রহস্যজনক ঐতিহাসিক স্থানের ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।